নমস্কার বন্ধুরা, দ্য স্টোরি টেলার অয়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। দ্য স্টোরি টেলার অয়ন আপনাদের জন্য নিয়ে আসে বিভিন্ন উপন্যাসিকের উপন্যাসসমূহ শ্রুতিপাঠ্য আকারে। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শৈলেশ দে রচিত আমি সুভাষ বলছি উপন্যাসটি। এই উপন্যাসটি লেখক 3টি খণ্ডে প্রকাশ করেছেন, যার মধ্যে প্রথম খণ্ডটি আমি ইতিমধ্যে শ্রুতিপাঠ্য আকারে আমার চ্যানেলে রেখেছি। এখন আপনারা শুনছেন দ্বিতীয় খণ্ডটি। প্রথম খণ্ডটি শোনার জন্য আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট সেকশানে আপনি সেটি দেখতে পারেন, এবং এই খণ্ডটিরও পূর্ববর্তী পর্বগুলি আমি প্লেলিস্ট আকারেই আমার চ্যানেলে রেখেছি। আজকের এই পর্ব শোনার আগে আমার শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকবে পূর্বের পর্বগুলি একবার শুনে নেওয়ার জন্য, তাহলে আজকের পর্বের ঘটনা পরম্পরা আশা করছি তাদের বুঝতে সুবিধা হবে। আর আমার পার্টটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। চলুন শুরু করা যাক শৈলেশ দে রচিত আমি সুভাষ বলছি উপন্যাসের দ্বিতীয় খণ্ডের পরবর্তী অংশ। শুরু হলো নানাবিধ অপপ্রচার। শুধু জাপানের বিরুদ্ধে নয়, রাসবিহারীর বিরুদ্ধেও। রাসবিহারী জাপানিদের পাপেট অর্থাৎ হাতের পুতুল। দীর্ঘদিন জাপানে বসবাস করার দরুন নিজেও তিনি একজন জাপানি হয়ে গেছেন, সুতরাং ভারত সম্বন্ধে তার আনুগত সন্দেহের অতীত নয়। পরিস্থিতি লক্ষ্য করে সবার উদ্দেশ্যে এক মর্মস্পর্শী আবেদন করলেন রাসবিহারী। ওরা বলছে আমি জাপানিদের হাতের পুতুল, বেশ তাই বলতে দাও। আমি বৃদ্ধ, অসুস্থ, বহুকাল আমি জন্মভূমি থেকে নির্বাসিত। বিশ্বাস করো, স্বাধীনতা অর্জনের পর মাতৃভূমির এক কোণে নিঃশব্দে মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো সাধী আমার নেই। একান্ত অনুরোধ, অহেতুক ভুল বুঝে স্বাধীনতা অর্জনের এই পবিত্র প্রয়াসকে তোমরা ব্যর্থ করে দিও না।
নমস্কার বন্ধুরা, যান্ত্রিক ত্রুটির কারণে ক্ষমা চাইছি। আবার শুরু করছি যেখান থেকে শেষ করেছিলাম। পরিস্থিতি লক্ষ্য করে সবার উদ্দেশ্যে এক মর্মস্পর্শী আবেদন করলেন রাসবিহারী। ওরা বলছে আমি জাপানিদের হাতের পুতুল। বেশ, তাই বলতে দাও। আমি বৃদ্ধ, অসুস্থ, বহুকাল আমি জন্মভূমি থেকে নির্বাসিত। বিশ্বাস করো, স্বাধীনতা অর্জনের পর মাতৃভূমির এক কোণে নিঃশব্দে মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো সাধই আমার নেই। একান্ত অনুরোধ, অহেতুক ভুল বুঝে স্বাধীনতা অর্জনের এই পবিত্র প্রয়াসকেই তোমরা ব্যর্থ করে দিও না। ইফ মাই opponents call me a puppet, let them do so. But let me assure them that they are signing against a man whose only end and aim in life is to see his country free, absolutely free and independent, who is as proud of his birthright as any Indian alive, and who has staked his all and who will stake the last drop of his blood in upholding the honor and integrity of integrity of Hindustan. I seek nothing from life except the success of our mission. If once it is accomplished, I shall retire into seclusion in some nook or corner of our beautiful homeland. The full and complete independence of Hindustan is our objective, and let no differences, personal or otherwise, color or creed, obstruct the issue. চলো দিল্লি P12। এখানেই থামলেন না রাসবিহারী। 12ই ডিসেম্বর আবার তিনি এক চিঠি লিখে পাঠালেন মোহন সিংয়ের কাছে। সমস্ত পদস্থ অফিসার সহ তোমরা সবাই একবার এসো আমার কাছে। আমি সব কিছু বুঝিয়ে বলতে চাই তোমাদের। উত্তর পেলেন পরদিন 13ই ডিসেম্বর। কিন্তু কী সে উত্তর! আশ্চর্য, সত্যিই আশ্চর্য। মল্লিকা, রাসবিহারী সংগ্রাম পরিষদের সভাপতি মোহন সিং তারই অন্যতম সদস্য। একজন সদস্য হয়ে প্রতিষ্ঠানের সভাপতিকে তিনি এই চিঠি লিখলেন কী করে? মেজর জেনারেল শাহনওয়াজ তাঁর গ্রন্থে লিখেছেন, হি রোট এ লেটার টু জেনারেল Mohan Singh and asked him to send some senior officers to meet him at his residence in Singapore so that he could explain the situations to them. General Mohan Singh, however, sent a very curt reply stating that no officer liked to see him and General Mohan Singh would allow no one to go and see him. P55। অর্থাৎ চিঠির উত্তরে মোহন সিং রূঢ়ভাবে জানান যে কোনো অফিসারই তাঁর রাসবিহারীর সঙ্গে দেখা করতে চান না। চাইলেও মোহন সিং কাউকেও তাঁর ওখানে যেতে দেবেন না। শুধু কি এইটুকুই লিখেছিলেন মোহন সিং? এই কথাগুলি তাহলে কার? ইট ইজ অ্যাপিয়ারেন্ট ফ্রম ইউর করসপন্ডেন্স দ্যাট ইউ আর নট অনলি টোটালি ignorant of anything pertaining to an army but have some foolish and misguided notions about it. It is merely written as a courtesy and to avoid future unnecessary instructions by you to the army. Needless to say that if you still persist in writing anything, it will not be answered. চলো দিল্লি P92-91। সোজা কথায়, সেনাবাহিনী সম্বন্ধে তুমি একেবারেই অজ্ঞ এবং তোমার এই ধারণাকেই একটা নির্বোধ ধারণা ছাড়া আর কিছুই বলা যায় না। এবার ভদ্রতা করে চিঠির জবাব দিলাম, কিন্তু ভবিষ্যতে আর কোনো চিঠি দিলে জবাব দেওয়া হবে না। হ্যাঁ, এই উত্তরই সেদিন দেওয়া হয়েছিল বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসুকে। দিয়েছিলেন তিনি, যিনি মাত্র 3 মাস আগে তাঁরই অনুগ্রহে সামান্য ক্যাপ্টেন থেকে ভূষিত হয়েছিলেন জেনারেল মর্যাদায়। কেটে গেল 2 সপ্তাহ, তবু অচল অবস্থানের কোনো সম্ভাবনা দেখা গেল না। সভাপতি রাসবিহারীর অভিমত দক্ষিণ পূর্ব এশিয়ার সংগ্রামী জনগণের একমাত্র প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। শুধু এখন নয়, 1924 সাল থেকেই এই লীগ সংগ্রাম চালিয়ে এসেছে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বত্র। লীগই দক্ষিণ পূর্ব এশিয়ার সংগ্রামী জনগণের অস্থায়ী স্বাধীন সরকার। ব্যাংকক সম্মেলনে গৃহীত প্রস্তাব অনুযায়ী নবগঠিত আজাদ হিন্দ ফৌজ এই অস্থায়ী স্বাধীন সরকারের
একটি অত্যন্ত বলিষ্ঠ বাহু। একে পরিচালনা করবেন কাউন্সিল অফ অ্যাকশন বা সংগ্রাম পরিষদ। ব্যক্তিগত খেয়াল খুশির সেখানে কোনো স্থান নেই। তার নিজের ভাষায়, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রেজলিউশনস অফ দ্য ব্যাংকক কনফারেন্স, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি is a part of the Indian Independence League and every officer and man of the INA is a member of the Indian Independence League and owes allegiance to the league. It must be understood that an army is an army of a country and not of an individual. So it was wrong of INA personnel to give allegiance to an individual without raising an objections. Rasbihari Bose, his struggle for India's independence, p. 226. মোহন সিং তা জানতে রাজি নন। তিনি আজাদ হিন্দ ফৌজের জিওসি। স্বভাবতই সেনাবাহিনীর বেশ কিছু অংশ তার অনুগত, সুতরাং তাঁর অভিমত তিনিই প্রতিষ্ঠানের সর্বেসর্বা। তাঁর সিদ্ধান্ত সবাই মেনে নিতে বাধ্য। সেখানে সংগ্রাম পরিষদ বা তার সভাপতির মতামতের কোনো প্রশ্নই ওঠে না। তার জন্য যদি আজাদ হিন্দ ফৌজ ভেঙে দিতে হয় তো তাতেও কোনো ক্ষতি নেই। তবু এ ব্যাপারে অন্য কারো অধিকার তিনি মেনে নিতে প্রস্তুত নন। রাসবিহারীর ভাষায়, হি ওয়ান্টেড টু হ্যাভ এ ফ্রি হ্যান্ড ইন হিজ আন্ডারটেকিং and as such he would not bear the idea of being interfered with by others in his work, but constitutionally he had to work under the Council of Action. In order to sweep away these restrictions, he intensified his exercise of dictatorial influence over the INA and infused wrong ideas into the minds of his officers and men that mean that the army belonged to him and that he was its master. আইবির p 231। এই হলো ব্যাপার। এবার দেখা যাক যে কোনটা সত্য, কোনটা অবাস্তব, কোনটা যুক্তিসঙ্গত। এই সম্বন্ধে সর্বপ্রথম টোকিও সম্মেলনে কী প্রস্তাব গৃহীত হয়েছিল শোনো। The Council of Action shall be responsible for the working out of the general policy, and in such working out they shall appoint departmental officers for the purpose of administration. Cholo Delhi, S. A. Das and K. B. Subhash Subbai, K. B. Subbai, p. 16। তারপর ব্যাংকক সম্মেলন। মোট 35টি প্রস্তাব সেখানে গৃহীত হয়েছিল, সে কথা তোমাকে আগেই জানিয়েছি। কাউন্সিল অফ অ্যাকশন সম্বন্ধে সেখানে কী বলা হয়েছিল শোনো। দ্য কাউন্সিল অফ অ্যাকশন শ্যাল হ্যাভ জেনারেল superintendence and control over all branches of the Indian Independence League in all territories mentioned in Article 6 and over the Indian National Army. Rasbihari Bose, his struggle for India's independence, p. 88। আরও স্পষ্ট করে বলা হয়েছে অন্য এক জায়গায়, resolve that the Indian National Army shall be under the direct control of the Council of Action and that the said army shall be organized and commanded by the general officer commanding Indian National Army in accordance with the directions of the Council of Action. IBID p. 89। দেখা যাচ্ছে যে কাউন্সিল অফ অ্যাকশন বা সংগ্রাম পরিষদই সর্বেসর্বা। জিওসি সেনাবাহিনী পরিচালনা করবেন একথা সত্য, কিন্তু সেখানেও কাউন্সিল অফ অ্যাকশনের নির্দেশ ছাড়া স্বাধীনভাবে তাঁর কোনো কিছু করার অধিকার নেই। তাহলে কেন এই অবাঞ্ছিত পরিবেশের সৃষ্টি মল্লিকা? এর সদুত্তর কোথায় বলো? যা আশঙ্কা করা গিয়েছিল কাজেও তাই হলো। 21শে ডিসেম্বর তারিখে মোহন সিং সেই মারাত্মক নির্দেশ পাঠালেন সেনাবাহিনীর কাছে, দরকার হলে আমি INA ভেঙে দেব, তোমরা সবাই প্রস্তুত থেকো। এ confirmatory order will be sent out as soon as arrangements with the Nipponese are complete. In the event of my being departed from you before such an order is issued, the dissolutions will take place automatically and immediately. Also at the same time, the resignations of all the members of the INA and their release from obligations and undertaking to me and the INA will be taken for granted. চলো দিল্লি p. 92। কী করবেন এখন সভাপতি রাসবিহারী? INA ভেঙে যাবে, তাই কি তিনি তাকিয়ে তাকিয়ে দেখবেন
নির্বাক দর্শকের মতো অসম্ভব। আইএনএ যে তাঁর বুকের রক্তে করা, দীর্ঘদিনের প্রচেষ্টায় তিল তিল করে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তার এতটুকু ক্ষতি তিনি সইবেন কি করে? তাছাড়া আইএনএ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, জাতীয় সম্পত্তি। তাকে ভেঙে দেবার অধিকার কারোরই নেই, তার নিজেরও না। সুতরাং তেমন কোনো প্রচেষ্টা দেখলে বাধা তাকে দিতেই হবে। মোহন সিং দেশপ্রেমিক, একথা অনস্বীকার্য। বিশেষ করে আইএনএ গড়ার ব্যাপারে গোড়ার দিকে তাঁর ভূমিকা ছিল খুবই উল্লেখযোগ্য। তা বলে তাঁর বর্তমান মনোভাবকে আর কোনো মতেই প্রশ্রয় দেওয়া চলে না। সবার ঊর্ধ্বে স্বাধীনতা, কোনো কিছুর মুখ চেয়েই সেই স্বাধীনতার প্রশ্নে পিছিয়ে গেলে চলবে না। হয়তো কেউ কেউ ভুল বুঝবে, হয়তো কিছুটা তিক্ততার সৃষ্টি হবে, কারো কারো কাছে কাজটা হয়তো রূঢ় বলেও মনে হতে পারে, তবু এ ব্যাপারে তিনি নিরুপায়। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মিলিটারি ডিসিপ্লিন তাকে মানতেই হবে, সেখানে কারোরই ক্ষমা নেই। সিদ্ধান্ত নেওয়া হলো 29 ডিসেম্বর ভোরবেলায়। সেক্রেটারি বি.কে. দাস সহ রাসবিহারী প্রমুখ সবাই সেদিন উপস্থিত জাপ ভারত সংযোগ রক্ষাকারী ইয়াকুরো কিকান অফিসে। মোহন সিং তখনও আসেননি, তবে আসবেন শিগগিরই। কর্নেল ইয়াকুরো তাকে ডেকে পাঠিয়েছেন টেলিফোন যোগে। কিছুক্ষণের মধ্যেই মোহন সিং এসে হাজির হলেন লেফটেন্যান্ট ইকবালকে সঙ্গে নিয়ে। কী ব্যাপার, হঠাৎ এই জরুরি তলব কেন? নিঃশব্দে তাঁর হাতে একটি চিঠি তুলে দিলেন কর্নেল ইয়াকুরো। সেনাবাহিনীর জিওসি হিসেবে এই নিয়োগগুলো এখন থেকে তোমাকে সঠিকভাবে মেনে চলতে হবে। নিয়মগুলো এখন থেকে তোমাকে সঠিকভাবে মেনে চলতে হবে। বলো তুমি রাজি কি না? না, মোহন সিংয়ের সংক্ষিপ্ত উত্তর। তাহলে এই নাও। এবার আর একটি চিঠি তুলে দিলেন কর্নেল ইয়াকুরো। সভাপতি রাসবিহারীর আদেশে তোমাকে জিওসি পদ থেকে বরখাস্ত করা হলো, আর আজ থেকে তুমি বন্দী। জিওসি না হলেও যথাযোগ্য মর্যাদা তোমাকে দেওয়া হবে বন্দী জীবনে। সভাপতির নির্দেশ তাই, কাজেও তাই করা হলো। নিজস্ব স্টাফ হিসেবে মোট 7 জন অফিসার, 2 জন দেহরক্ষী এবং বেশ কিছু সংখ্যক পাচক এবং আর্দালি সহ তাকে রাখা হলো সমুদ্র তীরবর্তী একটি বাংলো বাড়িতে। মেজর জেনারেল শাহনওয়াজ খানের মতে এ ঘটনা ঘটেছিল 20 ডিসেম্বর। চলো ডেলি গ্রন্থে বলা হয়েছে 29 ডিসেম্বর। শেষোক্ত গ্রন্থের অভিমতই এখানে অনুসরণ করা হয়েছে, ইহা বিশেষভাবে উল্লেখযোগ্য। 2 মাস বাদে সেন্ট জন দ্বীপে প্রায় বছরখানেক সেখানে কাটিয়ে অবশেষে সুমাত্রায়, সেখান থেকেই শেষ পর্যন্ত ব্রিটিশের হাতে। ওদিকে ততক্ষণে বিপদ যা হওয়া তা হয়ে গেছে। কোনো একটা কিছুর আশঙ্কা করে আগেই মুখ বন্ধ করা একটা খামে মোহন সিং তাঁর শেষ নির্দেশ রেখে এসেছিলেন সহকর্মীদের কাছে। আমার কিছু হলে সঙ্গে সঙ্গে তোমরা আইএনএ ভেঙে দিও, ভুলেও যেন আর কোনো দিন তোমরা এই আইএনএতে যোগ দিও না, আর সমস্ত পরিচয়পত্র নষ্ট করে ফেলো। জিওসি হিসেবে এই হলো আমার শেষ নির্দেশ। কাজেও তাই হলো। খবর শুনে বেশিরভাগ সদস্যই সরে দাঁড়ালো প্রতিষ্ঠান থেকে। এই রইল তোমাদের ব্যাজ আর ইউনিফর্ম। আইএনএর কোনো ব্যাপারে আমরা আর নেই। তবে সবাই নয়, যেমন মেজর জেনারেল চ্যাটার্জি, মেজর জেনারেল ভোঁসলে, মেজর জেনারেল কিয়ানি প্রমুখ প্রথম সারির সামরিক অফিসারবৃন্দ। কোনোদিনই তারা সমর্থন করেনি মোহন সিংয়ের সেই অভাবনীয় সিদ্ধান্তকে। এ প্রসঙ্গে মেজর জেনারেল চ্যাটার্জি কি বলেছেন শোনো। জেনারেল মোহন সিং wrote a most unfortunate letter to the President of the Council of Action and issued an order to the army which he left in a sealed cover. In this order, he wrote that if he was arrested, the officers should dissolve the army and destroy all documents. He also enjoined on the officers and men to take an oath not to join any Indian National Army if it were formed again. The action was beyond his powers and was against the discipline of the army. India's struggle for freedom, p. 49. রাসবিহারীরও সেই একই অভিমত। নীতিগত দিক থেকে অমিল হলে পদত্যাগ করার অধিকার সবারই আছে। মোহন সিং বা আমি কেউ তার ব্যতিক্রম নয়। কিন্তু আইএনএ জাতীয় সম্পত্তি, তাকে ভেঙে দেবার অধিকার কারোরই নেই। সেটা দণ্ডনীয় অপরাধ, তবু ভেঙে গেল। সেনাবাহিনীর বৃহত্তর অংশই সাময়িকভাবে হাত গুটিয়ে নিল মোহন সিংয়ের সেই নির্দেশের ফলে। ফল হলো সুদূরপ্রসারী। আহত ব্রিটিশ সিংহের তখন অন্তিম অবস্থা, শুধু শক্ত একটি আঘাতের অপেক্ষা মাত্র। বন্ধুরা, আশা করছি উপন্যাস পাঠটি আপনাদের ভালো লাগছে।
ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। পরবর্তী পার্ট নিয়ে আবারও হাজির হবে দ্য স্টোরি টেলার অয়ন খুব শীঘ্রই। নমস্কার।